দেখো অমৃতা, তুমি আমার নামে মিথ্যে অপবাদ দেবে না। অপবাদ দিচ্ছি না আমি, যেটা সত্যি সেটাই বলেছি। ধ্রুব এটাই বলছিল। তাহলে তোমার এই সত্যি কথার মধ্যেই ভুল রয়েছে, কারণ তোমার প্রমোশন আটকানোর জন্য আমি কোনো কারচুপি করিনি। আর তাছাড়াও তুমি ধ্রুবকে বিশ্বাস করছো? তোমার তো আমাকে বিশ্বাস করা উচিত অমৃতা। তোমাকে বিশ্বাস করব আমি? আমি তো তোমাকে খুব ভালো করেই চিনি। আমার প্রমোশন আটকে নিজের প্রমোশন করার জন্য যা খুশি তাই করতে পারো তুমি। ব্যাস অমৃতা, ব্যাস, যথেষ্ট হয়েছে। এরপর তুমি যদি আমার বিরুদ্ধে আর একটাও কথা বলো, আমি তোমার এমন অবস্থা করব যে তোমার 7 প্রজন্ম মনে রাখবে। তুমি হুমকি দিচ্ছ আমাকে? হ্যাঁ, দিচ্ছি তোমাকে হুমকি, আর তাও সবার সামনে দিচ্ছি। আমার সাথে যদি আর তুমি বেশি চালাকি করার চেষ্টা করো না, তোমার যা অবস্থা হবে তা তোমার কল্পনারও বাইরে। কি করবে তুমি বলো না, আমি একটু শুনি তুমি কি করতে পারো। ব্যাস অমৃতা, আমার ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। আমার মাথা আর গরম করিও না, না হলে কি করবে তুমি? আমাকে মারবে? আমাকে হ্যাঁ হ্যাঁ প্রাণে মেরে ফেলবে আমাকে? কি হলোটা কি? তোমরা সবাই আমার দিকে এভাবে দেখছো কেন? তুমিই করেছো এইসব। তুমি আমাকে মেরে ফেলতে চাইছো। কি বলছো কি তুমি? তোমার মনে হয় যে এই ঝাড়বাতিটা আমি ফেলেছি? হ্যাঁ, তুমিই ফেলেছো। এখানে সবাই জানে তোমার অলৌকিক শক্তির ব্যাপারে। সবাই জানে। কিসের শক্তি? কেমন শক্তি? তুমি টেলিকাইনেটিক না, তাই না? টেলি হোয়াট? ওই যে নির্জীব বস্তুদের মনে শক্তি দিয়ে এদিক ওদিক করে দিতে পারে, সেটাই। জাস্ট শাট আপ অমৃতা। ছি, ডিসগাস্টিং। তুমি ঠিক আছো তো অমৃতা? ঠিক আছো তো? আরে ভয় পেয়ে গেলি নাকি? আমি তো। তুই দরজাটা তো নক করে ভেতরে ঢুকতে পারিস। দরজা নক করে ঢুকতে হবে আমায়? দেখ, এসব ফর্মালিটি আমি পারবো না। আমি শুধু জানি যে চাবি দিয়ে দরজা খোলো। তাতে যদি কারো হার্ট অ্যাটাকও হয়ে যায়? তুই এত ভয় পাচ্ছিস কেন বলতো? কোনো ভূতের মুভি দেখলি নাকি? দেখ, যার সত্যিকারের জীবনেই আত্মা আছে তার আর ফিল্ম দেখার কি দরকার? তোর জীবনে সত্যিকারের আত্মা? তার মানে কিছু না। আমার মাথায় খুব যন্ত্রণা করছে। প্লিজ আমাকে একটু একা থাকতে দে। দেখ, আজকাল আমি দেখছি তোর বিহেভিয়ারে খুব চেঞ্জ এসেছে। না তুই সময় মতো খাস, না তুই সময় মতো শুয়ে পড়িস, আর কথা বলতে গেলেই তোর মাথায় ব্যথা। তোর এই জ্ঞানের ভান্ডারের দোকান করে প্লিজ আমার সামনে বসিস না। আরে তুই কথায় কথায় রেগে যাচ্ছিস কেন? মাথা ঠান্ডা কর, চল মুভি দেখতে যাই। আমার মাথায় যন্ত্রণা হচ্ছে, খুব বেশি যন্ত্রণা হচ্ছে। প্লিজ, আমি ফিল্ম দেখবো না। দেখ, তুই মুড অফ করে এভাবে বসে থাক, আমি অর্জুনের সাথে কথা বলতে যাই। হ্যালো। হ্যালো ম্যাডাম। সারাদিনে আমার কথা মনে পড়েনি তাই না? তোমায় মনে করে তো আমার চোখে জল চলে এলো। দেখ, মিথ্যেবাদী। তুমি তো জানো আমি মিথ্যে বলি না। আচ্ছা, তোমার তো আজকে অমৃতার সঙ্গে মুভি দেখতে যাওয়ার প্ল্যান ছিল, কি হলো, গেলে না নাকি? কি জানি কি হয়েছে ওর, কিরকম অদ্ভুত ব্যবহার করছে আজকাল। আগে তো খুব হাসি খুশি থাকতো, কিন্তু এখন কেমন খিটখিটে হয়ে গেছে। ও, আমার সঙ্গে একবার কথা বলাও, দেখো 1 মিনিটে ওর মুড কেমন আমি বদলে দিই। মনে হচ্ছে ঘুমিয়ে পড়েছে, ওর খুব মাথা ব্যথা করছিল। এখন তোমার মতো রুমমেট থাকলে মাথা ব্যথা তো হবেই, তাই না? আচ্ছা, তাই বুঝি? এতটা খারাপ আমি? দেখা হোক তোমার সাথে, আচ্ছা করে কান মুলে দেব। আচ্ছা শোনো, কানটা একটু আস্তে টেনো, তা না হলে ডাক্তারের কাছে তোমাকেই নিয়ে যেতে হবে। এই মেয়েটা না আবার জেগে গেছে, কে জানে কি নিয়ে টেনশন করছে। ওকে চলো তাহলে, আমি ফোনটা রাখছি, একটু সময় ওর সাথেও তুমি কাটিয়ে নাও, ঠিক আছে? ও মাই
মাই গড, পূজা কি হয়েছে? কেউ অমৃতাকে সিলিং এর দিকে ছুড়লো। কি? আমি পরে কথা বলছি তোমার সাথে, ওকে? অমৃতা, অমৃতা, তুই ঠিক আছিস তো? অমৃতা, আরে এত রাতে কেন এত চিৎকার চেঁচামেচি করছিস? অমৃতার উপরে কেউ অ্যাটাক করেছে, রুম ভেতর থেকে বন্ধ। আরে তাহলে চাবিটা কোথায়? সেটা তো ভেতরেই আছে। অমৃতা, অমৃতা, সরুন সরুন, কি হয়েছে ম্যাডাম? প্লিজ দরজাটা খুলুন, ভেতরে কেউ আছে। হায় কপাল, ঘরের সব জিনিসপত্র এদিক ওদিক পড়ে আছে। অমৃতা, অমৃতা, ওই তো। ও মাই গড, অমৃতা, আমি তো দেখতে পারবো না। ম্যাডাম আমি একটা অ্যাম্বুলেন্স ডাকছি। হ্যাঁ, পালসও তো চলছে না। সিআইডি কে কল করতে হবে। হ্যালো, সিআইডি? এই দেখো, এর মাথায় অনেক জায়গায় আঘাত করেছে, হাতে, পায়ে, এমনকি ঘাড়েও আঘাত করেছে। স্যার, ওর মৃত্যু ঘাড় ভেঙে যাওয়া থেকে হয়নি তো? হ্যাঁ, ঘাড় তো ভাঙা আছে, সে কারণেও হতে পারে। আর রক্ত দেখো, মনে হয় কোনো ভারী জিনিস দিয়ে একে আঘাত করেছে। আর স্যার, যেভাবে ঘরের জিনিসপত্র ওলটপালট হয়ে রয়েছে, মনে হচ্ছে দেখে যে ও নিজেকে বাঁচানোর অনেক চেষ্টা করেছে, কিন্তু ওর শেষ রক্ষা হয়নি। এই রুমে ঢোকার আর বেরোনোর তো একটাই রাস্তা, আর সেটা তো ওই দরজাটা, ওটা ভেতর থেকে বন্ধ ছিল। হ্যাঁ স্যার, মনে হচ্ছে ও জানলা দিয়েই পালিয়েছে, পাইপ বেয়ে। বেচারি। সিকিউরিটি, কিরকম ডিউটি করছিল তুমি? হ্যাঁ, কেউ ভেতর ঢোকে কি করে এই রুমে? স্যার, এই পুরো হস্টেলে আমি একাই গার্ড। ম্যানেজমেন্টকে বলে বলে আমি ক্লান্ত হয়ে গেছি আরেকটা গার্ডের জন্য, কিন্তু শোনে না স্যার। চুপ! ঘুমিয়েছিল ডিউটির সময়? দেখো মা, পূজা, মা বলো, শুরু থেকে বলো, একদম ডিটেলসে বলো। স্যার, আমি বাইরে গার্ডেনে আমার বন্ধু অর্জুনের সাথে কথা বলছিলাম মোবাইলে। তখন আমি দেখলাম হঠাৎ করে অমৃতাকে কেউ সিলিং এর দিকে ছুড়লো, আর সিলিং এ মাথাটা ধাক্কা খেলো। কি? অমৃতাকে কেউ ওপরের দিকে ছুড়ে দেয় আর অমৃতার মাথায় ছাদে চোট লাগে? হ্যাঁ স্যার। কিন্তু এটা কি করে সম্ভব? কাউকে এরকম ওপরে তুলে নিয়ে গিয়ে ফেলা, এটা খুব একটা সহজ ব্যাপার নয়। আমি জানি স্যার, আমার কথায় আপনারা বিশ্বাস করবেন না। আমি যখন দেখেছিলাম আমিও বিশ্বাস করতে পারিনি। বলতে পারবে ছাদের কোন জায়গায়? হ্যাঁ স্যার, ওই যে ওই দিকে। এসো, ভেতরে এসো, সাবধানে বলো। ওদিকে? স্যার, ওই দিকটাতে, ফ্যানের ওই দিকটায়। সচিন, ওখানে অত বড় রক্তের ছাপটা দেখেছো, তাই না? তার মানে স্যার, সত্যি সত্যি অমৃতার মাথা সিলিংয়ে গিয়ে লেগেছিল? হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। পূজা, তুমি খুনিকে দেখতে পাওনি? না ম্যাম, আমি দেখিনি। ঠিক আছে, কোনো ব্যাপার না, থ্যাংক ইউ। অংশ, তুমি ছাদ থেকে ব্লাড স্যাম্পলটা নাও আর ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দাও, এতেই সব জানা যাবে। হ্যাঁ সালুকে, জানতে পেরেছো ওই সিলিং এ লাগা রক্তটা কার? ওই রক্তটা অমৃতারই। মানে পূজা যা বলেছিল তো একেবারে ঠিক, অমৃতার মাথাটা ঘরের সিলিংয়ে গিয়ে লেগেছিল। কিন্তু স্যার, এটা কিভাবে হতে পারে? অমৃতার ওজন কম করে 55-56 কিলো হবে। কেউ কাউকে এইভাবে তুলে এই সিলিংয়ে কি করে ছুটতে পারে? জয়ন্তী, এই কাজ কিন্তু শুধুমাত্র... চুপ করো প্লিজ, ফ্রেডি প্লিজ। সালুকে, হ্যাঁ কারণটা বলো। বস, মৃত্যুর কারণ
ঘাড় ভেঙে যাওয়া। দেখো শালুকে, এটা তো জানি, কিন্তু ঘাটটা মাথায় ভর দিয়ে পড়ে গেলেও ভেঙে যায়, আবার ভাঙাও যেতে পারে। হ্যাঁ, একদম ঠিক। ঘাড় যে কোনো ভাবেই ভেঙে যেতে পারে। এটা জানা বাকি আছে যে ঘাড়টা কিভাবে ভেঙেছিল, কিন্তু এ কথাটা ঠিক যে মৃত্যুর কারণ ঘাড় ভেঙে যাওয়াই। কারণ ওর ঘাড়ে যে এই যে শক্ত হাড়টা রয়েছে, এটা একদম ভেঙে চুরমার। শালুকে একটু ডিটেলে বলবে? হ্যাঁ, এসো। এই দেখো বস, এই যে ওর ঘাড়ের হাড়টা একদম ভেঙে চুরমার। এই দেখো, এর মাথায়ও আঘাতের চিহ্ন আছে, পিছনের দিকটা, আর ওর পিঠেও আঘাতের চিহ্ন আছে। বস, ওর কনুইয়ের দিকটা দেখো, এখানেও খুব ভালো রকম আঘাতের চিহ্ন রয়েছে। আর যদি কোনো মানুষ ওপর থেকে নিচে ধাক্কা খেয়ে পড়ে, তো তার ইম্প্যাক্ট মাথা, পিঠ আর সেই সব জায়গায় হয়, যেরকমটাকে এই মেয়েটার ক্ষেত্রে হয়েছিল। আর একটা কথা বস, অমৃতার মাথার মধ্যে আমি পেইন্ট আর প্লাস্টারের কিছুটা অংশ পেয়েছি। সেই পেইন্ট আর প্লাস্টার যেটা ঘরের সিলিং এ রয়েছে। একটা ব্যাপার বুঝে উঠতে পারছি না, একটা মেয়ের মৃত্যু ওর মাথাটা সিলিং এ ধাক্কা লাগার পরে হয়েছে, তাহলে ও কি সিলিং এ নিজে লাফিয়ে মাথা দিয়ে ধাক্কা মেরেছিল? না, এটা একজনের কাজ হতেই পারে না। যদি এ কাজটা একজন করে থাকে, তাহলে এমন কোনো মেকানিজম ব্যবহার করেছে যেটা ওই মেয়েটাকে সোজা ওপরে টেনে নিয়ে যায়, যাতে ওর মাথাটা সিলিং এ ধাক্কা লাগে। কিন্তু বুঝে উঠতে পারছি না, পূজা তো এসব কিছুই দেখেনি। এটা কিভাবে সম্ভব? অমৃতার মাথা সিলিং এ ধাক্কা মারে কিভাবে? থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ সচিন স্যার, ওই মেয়েটার খবর জানতে পেরেছি। মেয়েটা পুনেতে থাকতো, আর গত 1 বছর ধরেই ও মুম্বাই রোম্যান্স হোস্টেলে থাকতো স্যার। হ্যাঁ স্যার, ইভেলসি রিসার্চ সেন্টারে ও অ্যাসিস্ট্যান্টের কাজ করতো। আচ্ছা, ওর সাথে কারো কোনো শত্রুতা বা ঝগড়া টগড়া ছিল? কিছু জানতে পেরেছো? না তো কোনো ঝগড়া হয়েছিল, আর না তো কোনো শত্রুতা। হ্যাঁ স্যার, কিন্তু ওর একটা বন্ধু রয়েছে, সাথী, জয়ন্তী, ওকে নিয়ে আসতে গেছে। আর হ্যাঁ স্যার, ওর মা এটাও বলছিল যে গত কয়েকদিন ধরে ও ফোন করাটাও কমিয়ে দিয়েছিল, অথচ আগে কিন্তু ও রোজ ফোন করে কথা বলতো। তাহলে কোনো ঝামেলায় তো নিশ্চয়ই ছিল এই মেয়েটি, কোনো না কোনো প্রবলেম তো ওর ছিল। ভেতরে এসো। স্যার, এ হলো সাথী, অমৃতার সব থেকে কাছের বন্ধু। স্যার, আমি তো বিশ্বাসই করতে পারছি না, অমৃতাকে এত নৃশংসভাবে কেউ কি করে মারতে পারে। মা, একটা কথা বলো, তুমি অমৃতাকে কতদিন ধরে চেনো? স্যার, আমি ওকে এই গত 6 মাস ধরে চিনি। আচ্ছা, তোমার কি এরকম কখনো মনে হয়েছে যে ও কোনো টেনশনের মধ্যে রয়েছে? কাল দুপুরেরই কথা, ও প্রচন্ড আনমনা লাগছিল। আমি ওর সাথে কথা বলছিলাম, আর এরকম মনে হচ্ছিল যে ওর আমার কথাতে কোনো মনই নেই। তা আপনি জিজ্ঞেস করেননি যে ও এত চিন্তিত কেন? ও আমাকে বলেছিল যে ওর অফিসে কোনো দুর্ঘটনা ঘটেছে। অমৃতার অফিসে কোনো দুর্ঘটনা ঘটেছে? ইউএলসি রিসার্চ সেন্টার। হ্যাঁ বলুন, কাকে খুঁজছেন আপনারা? আমরা সিআইডি অফিসার, অমৃতার ব্যাপারে কিছু জিজ্ঞাসাবাদ করার ছিল। আসুন, আপনাদের আমি বসের কাছে নিয়ে যাচ্ছি। হ্যাঁ আসুন। এক্সকিউজ মি স্যার, স্যার এনারা সিআইডি থেকে আসছেন। এসিপি প্রদ্যুমান স্যার, আপনাকে কে না চেনে? বাই দ্য ওয়ে, আমার নাম গৌরব স্যার। এই যে রিসার্চ ল্যাবটা, এটা আমার। গৌরববাবু, একটু বলুন তো, কে এটা করতে পারে? কাউকে সন্দেহ করেন আপনি? না স্যার, আমি কাউকে সন্দেহ করি না। আমরা তো শুনেছি যে কাল অমৃতার সাথে কারোর একটা অফিসে ঝগড়া হয়েছিল। ঝগড়া তো হয়েছিল স্যার। এটা বলুন যে কার সঙ্গে ঝগড়া হয়েছিল? মীরার সাথে হয়েছিল। মীরা হলো আমার অ্যাসিস্ট্যান্ট। মীরা? একটু ডেকে দিন মীরাকে। এই মুহূর্তে ও অফিসে নেই। আচ্ছা, কি বিষয় নিয়ে ওদের ঝগড়া হয়েছিল? প্রমোশন নিয়ে স্যার। এই ধরনের ঝগড়া অফিসে হয়েই থাকে, কিন্তু পরিস্থিতি সেই সময় হাতের বাইরে চলে যায়, কেননা ওই কনফারেন্স রুমের যে ঝাড়বাতি ছিল সেটা তখন ভেঙে অমৃতার মাথায় পড়ে, আর আমি কোনো রকমে ওকে বাঁচিয়েছিলাম। তাহলে কি ওই ঝাড়টা মীরাই ফেলেছিল অমৃতার মাথায়? বলতে পারি না, কিন্তু গোটা অফিসে সবাই এটাই মানে যে
ও টেলিকাইনেটিক। আপনার কথার অর্থ হলো এই মীরা তার ইচ্ছে শক্তিতে যে কোনো জিনিস নাড়াতে পারে, তুলতে পারে। হ্যাঁ, এই ব্যাপারটা কতটা সত্যি সেটা আমি জানি না, কিন্তু মনে হয় এটা কোইন্সিডেন্সও হতে পারে। কনফারেন্স রুমটা কোথায় যেখানে ওই ঝাড়টা ভেঙে পড়েছিল অমৃতার মাথায়? আসুন স্যার। হ্যাঁ স্যার, ওপরে এই জায়গাতেই ঝাড়বাতিটা ছিল, ওখান থেকেই পড়েছিল। ঝাড়টা ওখানে ছিল আর অমৃতা এখানে বসেছিল। এখানে বসেছিল। ফেডরিক, সিঁড়ি নিয়ে এসো আর ওপরে উঠে দেখো দেখো কোনো গোলমাল আছে কিনা। আমি স্যার? ফেডরিক কার নাম? ইয়েস স্যার। ওরে বাবা রে, স্যার হুক তো দেখছি একদম ঠিকঠাক আছে। হতে পারে ঝাড়টার কোনো প্যাচ ট্যাচ ঢিলা ছিল। আচ্ছা, গৌরব বাবু আপনার মেইনটেনেন্সের লোককে একটু ডাকুন। নিশা। ইয়েস স্যার। দেখো মেইনটেনেন্সে কে আছে, যেই থাকুক তাকে তাড়াতাড়ি ডেকে আনো। স্যার আমি কি নামতে পারি? না, ওপরেই তোমাকে ভালো লাগছে। নিচে নামাও। স্যার, ইনি হলেন শ্যাম, এখানকার মেইনটেনেন্স স্টাফ। শ্যাম, বলো এবার এসব কিভাবে হলো? জানি না স্যার। জানি না টানি না এখানে বললে চলবে না, কিছু না কিছু তো নিশ্চয়ই হয়েছিল, না হলে ঝাড়টা পড়লো কি করে? স্যার লোকেরা তো বলছে মীরা ম্যাডামের জাদু শক্তিতেই নাকি। স্যার আবার এই মীরার জাদু শক্তির ব্যাপারটা সত্যি নয় তো? আমরা এসব ব্যাপার কখনো বিশ্বাস করি না। যাও তুমি। ঠিক আছে স্যার। স্যার, ঝাড়বাতি পড়ার সময় আমি এখানেই দাঁড়িয়েছিলাম। স্যার, আমি দেখলাম যে মীরা তার চোখ বন্ধ করে দাঁড়িয়েছিল আর যেন মনোযোগ দিয়ে ঝাড়বাতির কথাই ভাবছিল। দেখলেন স্যার, মীরার মনোযোগে প্রচুর শক্তি ছিল। শক্তি তো আমার কাছেও আছে, তোমাকে ওই ঘরের কোণায় দাঁড় করিয়ে রাখার। এবারে আর বেশি কথা বলো না, চুপ করে থাকবে। হ্যাঁ নিশা, এই ব্যাপারে তোমার কি বক্তব্য আছে? স্যার, আমি মীরা আর অমৃতার দুজনেরই ঝগড়া আমার ফোনে রেকর্ড করেছি। ওই ভিডিও রেকর্ডিং আমাদের অফিসারকে দাও। ফেডরিক, সব ডিটেলসে নিয়ে নাও। এই মীরার সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা করতে হবে। স্যার, মীরার ফোনের সিগন্যাল এখান থেকে প্রায় 500 মিটার দূরত্বে দেখাচ্ছে আর সামনের দিকে এগোচ্ছে। বেশি দূর পালাতে পারবে না। স্যার, এবার সামনে একটা রাইট টার্ন আসবে, ওখান দিয়ে আমাদের রাইটে যেতে হবে। স্যার, স্যার আর মাত্র 50 মিটার দূরত্বে দেখাচ্ছে। স্যার, সামনে যে ট্যাক্সিটা যাচ্ছে, মীরা আবার ওই ট্যাক্সিতে নেই তো? হ্যাঁ স্যার, ওর ফোনের সিগন্যালটা কিন্তু ওই ট্যাক্সি থেকেই আসছে। হ্যাঁ, এই তোমার সাথে একটু গল্প করতে এলাম। এ কিরকম অসভ্যতা? আপনারা হঠাৎ করে এসে গাড়িতে বসে গেলেন। আমরা সিআইডি অফিসার। অমৃতাকে কেন মেরেছেন? কি? অমৃতা মরে গেছে? ড্রামা নয়, তোমাদের মধ্যে ঝামেলা হয়েছিল না অফিসে? আমার সাথে রোজ 10-15 জনের ঝগড়া হয়, তার মানে কি আমি সবাইকে এক এক করে মেরে ফেলবো? আমি প্রত্যেকের কথা বলছি না, শুনেছি প্রমোশন নিয়ে তোমাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা ছিল। আপনারা মিথ্যে সন্দেহ করছেন, সেরকম কিচ্ছু নয়। ওই ঝাড়বাতিটা তুমিই ফেলেছিলে না? ওটা জাস্ট একটা কোইন্সিডেন্স ছিল, আমাদের ঝগড়ার সময় ঝাড়বাতিটা পড়ে যায়। কিন্তু আপনার অফিসের লোকজনের বক্তব্য যে আপনি টেলিকাইনেটিক, মনের শক্তি দিয়ে নির্জীব বস্তুকে সরিয়ে দিতে পারেন। আমি বুঝতে পারি না যে আপনারা এসব কথা কি করে বিশ্বাস করছেন। আমরা এইসব কথা বিশ্বাস করি না, কিন্তু যখন ঝাড়বাতিটা পড়েছিল তুমি তখন চোখ বন্ধ করে কেন দাঁড়িয়েছিলে? আমার মাঝে মধ্যেই ব্ল্যাক আউট হয়ে যায়, আর নিজের স্ট্রেস কম করার জন্য আমি কিছুক্ষণের জন্য চোখ বন্ধ করেছিলাম। কিন্তু বাই দ্য ওয়ে, অমৃতার মৃত্যু
ঝাড়বাতি পড়ার জন্য তো হয়নি, তাই না? অমৃতার মৃত্যু ওর হস্টেলের রুমে হয়েছে কাল রাত 3:30টার সময়। ওই সময় তুমি কোথায় ছিলে? আমার এক বন্ধুর বার্থডে পার্টি ছিল, সেখানেই ছিলাম আমি। তুমি তোমার বন্ধুর অ্যাড্রেস আর ফোন নাম্বার দাও। হ্যাঁ স্যার, এই মীরা একদম ঠিকই বলছিল। কাল রাতে ওর বন্ধু রুবির পার্টিতে ছিল স্যার। এবার আপনাদের বিশ্বাস হচ্ছে তো যে অমৃতার মৃত্যুর জন্য আমি দায়ী নই? আর পার্টির ওখান থেকে আমরা এটাও জানতে পেরেছি যে আপনি ওখান থেকে রাত 2টোর সময় বেরিয়ে গেছিলেন। অমৃতা খুন হয়েছে 3:30টার সময়, মানে তোমার কাছে অনেকটা সময় ছিল অমৃতাকে মারবার জন্য। আপনারা এখনো আমাকে সন্দেহ করছেন কেন? এটা সত্যি যে সকালে অফিসে অমৃতার সাথে আমার ঝগড়া হয়েছিল, আর তারপর পার্টিতেও আমার সাথে আরেকজনের ঝগড়া হয়েছিল, যে কারণে আমার কিছু ভালো লাগছিল না, আর সেই জন্যই পার্টি থেকে আমি তাড়াতাড়ি বেরিয়ে যাই। আপনি সোজা হোস্টেলে গিয়েছিলেন? আমি সত্যি অমৃতার হোস্টেলে যাইনি। আপনারা আমার কথা কেন বিশ্বাস করছেন না? কেন বিশ্বাস করব? কারণ স্যার, আমি যখন গাড়ি করে ফিরছিলাম তখন আমি খুব স্ট্রেসে ছিলাম, আর তারপর হঠাৎ করেই আবার সবকিছু ব্ল্যাকআউট হয়ে যায়। তারপর স্যার সকাল 6টা পর্যন্ত আমার জ্ঞানই ছিল না। অদ্ভুত ব্যাপার, তাই না? এই যে হঠাৎ করে আপনি ব্ল্যাকআউট হয়েছেন। আমার স্যার মাল্টিপল স্ক্লেরোসিস আছে। ও, যদি আপনাদের বিশ্বাস না হয় আমার ডক্টরকে আপনারা জিজ্ঞেস করতে পারেন, ডক্টর সবিতা। সকালে বাড়ি ফিরেই আমি ওনাকে চেকআপের জন্য ডেকেছিলাম স্যার। সেটা তো আমরা জেনেই নেব। স্যার, স্যার যদি এই মীরা হোস্টেলে গিয়েও থাকে তাহলে এই এত বড় কাজটাও করলো কি করে? এই কাজটা কোনো মেয়ে একা করতে পারবে না। স্যার, হ্যাঁ স্যার 1 মিনিট। স্যার, অমৃতা আর এই মীরার ঝগড়াঝাটির মধ্যে ধ্রুব নামে কেউ আছে স্যার। এই ধ্রুবটা আবার কে? স্যার এই দেখুন। তুমি আমার উপর মিথ্যে অপবাদ দিতে পারো না। ধ্রুব এটাই বলছিল, আমার প্রমোশন আটকে তুমি নিজের প্রমোশন করার জন্য জানি না কতটা নিচে নামতে পারো। এসব কি দেখছি মীরা? এখানে তো অমৃতা বলছে যে ধ্রুব ওকে বলেছে যে তুমি ওর প্রমোশন আটকে নিজের প্রমোশন করার প্ল্যানে ছিলে। ধ্রুব হলো 1 নম্বরের মিথ্যেবাদী ছেলে। সারাদিন শুধু একজনের কথা আরেকজনকে গিয়ে বলে। আচ্ছা চলো এখনই জেনে নিচ্ছি। ফেডরিক, ইউএলসি রিসার্চ সেন্টারে ফোন করে জেনে নাও ওই ধ্রুবর ব্যাপারে। এই ধ্রুবকে আমার গোলমেলে মনে হচ্ছে। স্যার। জয়ন্তী, এরপরে কি হলো দেখাও। এক মিনিট পজ করো, ওই ধ্রুবর উপর জুম করো। দেখেছো তুমি? ওই ধ্রুব উপরের দিকে তাকিয়ে ছিল। হ্যাঁ স্যার, আপনি একদম ঠিক বলছেন স্যার। জয়ন্তী, এবার স্লো মোশনে দেখাও। স্যার, দেখি কি করছিল তখন ধ্রুব। দেখেছো তোমরা? ধ্রুব উপরের দিকে দেখতে দেখতে নিজের পকেটে হাত ঢোকালো। তার মানে ওর পকেটে কিছু একটা ছিল যার দ্বারাই ও ঝাড়টাকে ফেলেছিল। স্যার এর মানে অমৃতাকে ওই সিলিংয়ে ছুঁড়ে মারা সেটাও একটা ষড়যন্ত্র ছিল। স্যার, যেটা ভয় পাচ্ছিলাম সেটাই হলো। আমাদের সন্দেহ একেবারে ঠিক। ধ্রুব অফিসেও নেই আর ওর বাড়িতেও তালা ঝুলছে। ওই দেখো, তাহলে মীরা, বলো মীরা, ধ্রুবর কোনো শত্রুতা ছিল, কোনো ঝগড়া ছিল অমৃতার সঙ্গে? এ বিষয়ে আমি কিচ্ছু জানি না। ধ্রুবর ফোন নাম্বার তো তোমার কাছে নিশ্চয়ই আছে? হ্যাঁ ইয়েস স্যার, আছে। সচিন, ওই ধ্রুবর ফোন ট্রেস করো, দেখো এই মুহূর্তে ও কোথায় আছে। ধ্রুব, আর হ্যাঁ, অমৃতার হোস্টেলে আবার যেতে হবে। চলো বলো, কোথায় তুমি দাঁড়িয়েছিলে যখন তুমি অর্জুনের সঙ্গে কথা বলছিলে? স্যার আমি এখানে ছিলাম। এখানে দাঁড়িয়েছিলে? হ্যাঁ, ওকে। আর
অমৃতা কোথায় দাঁড়িয়েছিল? স্যার ওইদিকে জানলার পাশে দাঁড়িয়েছিল। ওই জানলার পাশে? হ্যাঁ স্যার। দিব্যা, তুমি ওপরে যাও আর ওই জানলার সামনে গিয়ে দাঁড়াও যেখানে অমৃতা দাঁড়িয়েছিল। ওকে স্যার। স্যার। আচ্ছা, এবারে বলো, অমৃতাকে জানলার কাছে দেখার পরে তুমি কি দেখলে? ওটার পরে তুমি কি দেখেছো? স্যার আমি দেখলাম কি ওকে সিলিং এর দিকে ছুড়লো। অমৃতাকে যখন সিলিং এর দিকে ছুঁড়ে মারা হলো তখন কেউ চিৎকার করছিল? না স্যার, ওর মুখটা নিচের দিকে ছিল, ও কিচ্ছু বলছিল না। আর তারপরে কি হলো? স্যার তারপর আমি দেখলাম ওর মাথাটা সিলিং এ গিয়ে লাগলো, পাখার পাশে। অমৃতার মাথা পাখার পাশে ছাদে ধাক্কা লাগলো? এটা কিভাবে সম্ভব পূজা? এখান থেকে তো ছাদ দেখাই যাচ্ছে না। আরে ছাদ ছেড়ে দাও, পাখাটাই দেখা যাচ্ছে না। স্যার ওই সময় আমি দেখতে পাচ্ছিলাম। ঠিক আছে, এসো। ছাদ দেখা যাচ্ছে? না। আর একটু এসো, দেখতে পাচ্ছ? না স্যার। তাহলে বলো, এখান থেকে ছাদ দেখা যাচ্ছে না, ওখানকার কথা ছাড়ো, এখান থেকেও ছাদ দেখা যাচ্ছে না, তাহলে তুমি ছাদ আর পাখা দেখলে কি করে? আচ্ছা, তুমি মিথ্যে বলছো না তো? হ্যাঁ, আমাদেরকে বোকা বানানোর চেষ্টা করছো না তো? স্যার আমি মিথ্যে কেন বলবো স্যার, আমি সত্যি বলছি, ওই সময় আমি ছাদ দেখেছিলাম। তুমি সত্যিই ছাদ দেখতে পেয়েছিলে? হ্যাঁ স্যার। ফ্যানটাও দেখেছিলে? হ্যাঁ স্যার। ও, এবার বুঝতে পেরেছি সচিন, পূজা ছাদটা কেন দেখতে পেয়েছিল। পূজা ছাদটা দেখতে পায়নি, পূজাকে ছাদ দেখানো হয়েছিল। ছাদ দেখানো হয়েছিল তার মানে স্যার? চলো পূজা, ওখানে যাই, ওখানে গিয়ে সব বলবো। চলো এসো। স্যার বলুন না, আমার মাথায় কিচ্ছু আসছে না। কেউ আমাকে এভাবে ছাদ কিভাবে দেখাতে পারে? দেখাতে পারে পূজা, একটা টেকনিক আছে, 3D ইমেজকে প্রজেক্ট করে। 3D ইমেজ? মনে হচ্ছে এটা যে করেছে না, আর তুমি যা দেখেছো হয়তো আগে রেকর্ড করে রেখেছিল, আর সুযোগ বুঝেই সে ওই ইমেজ, ওই 3D ইমেজ এখানে প্রজেক্ট করেছে। তুমি ওটা দেখেছিলে আর তোমার সত্যি মনে হয়েছিল। তার মানে স্যার, প্রজেকশনে যাকে দেখানো হয়েছিল সে অন্য কেউ ছিল, অমৃতা ছিল না? মনে তো হয় তাই সচিন। আর যদি অমৃতা হতো তাহলে পূজা দেখতে পেত। পূজা তো ওর মুখটাও দেখেনি সেই মেয়েটার। হ্যাঁ স্যার। খুনিরা তো পরিশ্রম করার কি প্রয়োজন ছিল? আর এসব করার জন্যও প্রজেক্টরটাকে কোথায় সেট করেছিল? কিন্তু আমি তো কিছুক্ষণ আগে এই রুমে এসেছিলাম, তখন তো এখানে প্রজেক্টর ছিল না। হ্যাঁ স্যার, যদি প্রজেক্টর ব্যবহারও করে থাকে তাহলে এত তাড়াতাড়ি ওরা ঘরের থেকে সেটাকে বের করলো কি করে? ঘরের দরজা তো ভেতর থেকে বন্ধ ছিল। সেটাই তো বুঝে উঠতে পারছি না যেটা তুমি বলছিলে সচিন। হয়তো এই জানলা দিয়ে পালিয়েছিল। যদি জানলা দিয়ে পালিয়ে থাকে তাহলে নিচে লাফ দিতে হতো ওকে। আচ্ছা মেনে নিলাম যে ও লাফ দেয়নি, ও পাইপ বেয়ে নেমে গেছে, কিন্তু পাইপ থেকে নামার পরে ও প্রজেক্টটা নিয়ে এখান থেকে কি করে যেতে পারবে? এটা তো খুবই কঠিন কাজ। সচিন, মনে হচ্ছে বুঝতে পারছি যে ও ওই প্রজেক্টরটা কোথায় লাগিয়েছিল। কোথায় স্যার? ওখানে, ওই সামনের বিল্ডিং এ। স্যার এই হলো আমার অফিস, কিন্তু স্যার এটা তো গত 1 বছর ধরে বন্ধ পড়ে আছে। এই জায়গাটা ভালো করে চেক করো। কি হয়েছে? আমরা একটা কেসের ব্যাপারে তদন্ত করছি, আর আমরা সন্দেহ করছি যে তোমার এই বন্ধ পড়ে থাকা অফিসের ইউজ খারাপ কাজের জন্য করা হয়েছে। হতেই পারে স্যার, কারণ এই বিল্ডিং এর সিকিউরিটি গার্ডও বেশ কিছুদিন আগে কাজ ছেড়ে চলে গেছে।
সচিন, এদিকে এসো। ওই দেখো, এখান থেকে অমৃতার রুম খুব পরিষ্কার দেখা যাচ্ছে। 3D প্রজেকশন এখান থেকেই করা হয়েছে, এখান থেকে। স্যার। হ্যাঁ প্যাট্রিক, এই দেখুন এক্সটেনশন কর্ড। অমিত। ইয়েস স্যার। এই এক্সটেনশন কর্ড তোমার? না তো স্যার। তাহলে কার এটা? এর আগে তোমার অফিসে যে লোকটা ছিল তার কি? ও তো নিজের সমস্ত জিনিসপত্র নিয়ে চলে গেছিল। দেখো তো, খোঁজো, দেখো কিছু পাওয়া যায় কিনা, ভালো করে খোঁজো। এটা কি? সচিন, এটা ধরো তো, তোলো। এই দেখো, মনে হচ্ছে এটা প্রজেক্টরের স্ট্যান্ড। ওই এক্সটেনশন কর্ড, এই প্রজেক্টরের স্ট্যান্ড, ওই 3D ইমেজ প্রজেকশনের জন্যই এগুলো আনা হয়েছিল। 3D ইমেজ অমৃতার রুমের দিকে এখান থেকে প্রজেক্ট করা হয়েছিল। স্যার, বুঝতেই পারছি না ধ্রুব অমৃতাকে মারার জন্য এত কষ্ট কেন করলো। কিন্তু স্যার, ধ্রুবর ব্যাপারে আমরা তো সবকিছু জেনে গেছি। ওর না তো মীরার মতো প্রমোশনের লোভ ছিল, আর না তো অমৃতা ওর মন ভেঙেছিল। তাহলে ওর এমন কি কারণ থাকতে পারে এই অপরাধ করার? এটা তো ফেডরিক ধ্রুবই বলতে পারবে। হ্যালো, কি? চেন্নাই? ঠিক আছে স্যার, এয়ারপোর্ট থেকে ফোন করেছিল। ধ্রুব কালকে দুপুরবেলাতেই চেন্নাইতে চলে গেছে, ওই ঝাড়বাতি পড়ে যাওয়ার ঘটনার পরেই। কাল রাত্রি 3:30টার সময় যখন অমৃতা খুন হয় তখনও এই শহরে ছিলই না। এটার একটাই মানে দাঁড়ায় যে এই ধ্রুব কারোর চামচে, আসল খেলোয়াড় তো অন্য কেউ। স্যার, অমৃতার ব্যাপারে একটা চমকে যাওয়ার মতো খবর পেয়েছি স্যার। কি? স্যার, অমৃতার রুম থেকে যে আমরা এই ঘড়ি আর এই জিনিসটা পেয়েছিলাম, হ্যাঁ, মার্কেটে গিয়ে দামটা জেনেছি স্যার। এই ঘড়িটা ৭৫,০০০ টাকার আর এইটা ১ লাখ টাকার। যখন অমৃতার মাসিক ইনকাম মাত্র ১৫,০০০ টাকা ছিল স্যার। ওর রুমমেট পূজা বলল যে এই সব জিনিসপত্রগুলো ও গিফটে পেয়েছিল, ওর বয়ফ্রেন্ড মহেশ দিয়েছিল। মহেশ? আর স্যার, অবাক হয়ে যাওয়ার ব্যাপার তো এটা যে অমৃতার বন্ধুরা মহেশকে কখনো দেখেনি। আর তাছাড়াও ওর মোবাইলের কল লিস্টে মহেশ নামের কোনো লোকই নেই স্যার। এক মিনিট সচিন, ওর কল রেকর্ডটা দেখো। অমৃতার এই টেলিফোন রেকর্ডসে একটা ল্যান্ডলাইনেরও নাম্বার আছে। এই ল্যান্ডলাইন নাম্বার থেকে মারা যাওয়ার 2 দিন আগে অমৃতা অনেকবার ফোন করেছিল। এই নাম্বারটাই নিশ্চয়ই ওই মহেশের। ব্যাস, এই নাম্বারটার খোঁজ নাও, তাহলে নিশ্চয়ই আমরা মহেশের খোঁজ পাবো। মহেশকে ডাকো তো। কে মহেশ? এখানে তো কোনো মহেশ থাকে না। আপনারা কারা? সিআইডি। সিআইডি? এই বাড়ির মালিক কে? অমৃতা ম্যাডাম। কি? দেখো তো এ। হ্যাঁ, ইনিই তো, ইনারই তো কথা বলছি আমি। কিন্তু কি হয়েছে স্যার? এত বড় বাড়ি অমৃতার, তাহলে ও লেডিস হস্টেলে কেন থাকতো? স্যার, এসব ব্যাপার তো কিছু জানি না আমি। ভালো করে চেক করে দেখো তো। কি হয়েছে স্যার? এখানে কতদিন ধরে কাজ করছো? স্যার, গত 3 মাস ধরে কাজ করছি আমি। অমৃতার স্যালারি 15,000 টাকা ছিল, আর এটা তো প্রায় কোটি টাকার বাড়ি। এত টাকা ওর কাছে এলো কিভাবে? আগে তো মনে হচ্ছিল এই সব কিছু মহেশ দিয়েছে, কিন্তু মহেশই তো নিরুদ্দেশ। অমৃতার কাছ থেকে মহেশের ব্যাপারে কখনো শুনেছো? না স্যার, এমনিতে ম্যাডামও এই বাড়িতে খুব কম সময়ের জন্য আসতেন। স্যার। হ্যাঁ,
কত টাকা দেখুন। এমন মনে হচ্ছে যে অমৃতার হাতে কুবেরের গুপ্তধন এসে গেছে। এই টাকাগুলো কোথা থেকে এলো? হ্যাঁ স্যার, আমি তো কিছুই জানি না। তুমি কি অমৃতাকে টাকাগুলো আনতে দেখেছিলে? হ্যাঁ স্যার, উনি মাঝে মধ্যে গভীর রাতে বড় বড় ব্যাগ নিয়ে আসতেন, কিন্তু আমি জানতামই না যে ওতে এত টাকা থাকতো। শেষবার এরকম ব্যাগ নিয়ে অমৃতা কবে এসেছিল? গত রবিবার মাঝরাতে, তখন প্রায় 2-2:30 হবে। অপরাধমূলক কাজ সব রাতেই হয়। নিখিল, তুমি খোঁজ নাও গত রবিবার রাত 2টোর আশেপাশে অমৃতার ফোন কোথায় ছিল। এটাই হলো সেই জায়গা যেখানে গত রবিবার অমৃতার ফোনের নেটওয়ার্ক রাত 2টোর সময় পাওয়া গেছিল। স্যার, তার মানে ওই টাকা ভর্তি সুটকেসটা অমৃতাকে এখানেই কেউ দিয়েছিল? হ্যাঁ, এরকম জনশূন্য জায়গায় যে ডিল হবে শ্রেয়া, সেটা তো বেআইনি কাজকর্মই হবে, তাই না? আর যদি ডিল এখানে হয়ে থাকে তাহলে সেই ডিলটা কার সাথে হয়েছে সেই ব্যাপারেও আমরা এখান থেকেই জানতে পারবো। কিন্তু এটা তো দেখছি শুধু একটা বাস ডিপোই, আর এখানে কোনো লোকও দেখতে পাচ্ছি না। ওই সামনে একটা চায়ের দোকান আছে, আর যাতায়াতের এই একটাই গেট। হয়তো ও কিছু দেখে থাকবে। আরে ভাই শোনো। আরে স্যার, আসুন স্যার, গরম গরম চা খান স্যার। আরে না না, চা আমরা পরে খাবো, এখন শুধু কিছু গরম গরম খবর দাও আমাদের। কি যে বলেন স্যার, গরম গরম খবর চাইলে আজকের খবরের কাগজ পড়ুন না। স্যার, ব্যবসার সময় এখন, কেন ডিস্টার্ব করছেন বলুন তো? আমাদের যে খবর চাই সেটা খবরের কাগজে নেই, তোমার কাছে সেটা পাওয়া যাবে। আগে বলুন স্যার, এমন কি খবর দরকার? দেখুন, আমরা সিআইডি অফিসার। এই ছবিটা দেখুন। এই মেয়েটাকে আগে কখনো এখানে আশেপাশে দেখেছেন? হ্যাঁ, ও তো প্রায়ই এখানে আসে। গত রবিবারও এসেছিল মাঝরাতে। ভেরি গুড, এবার বলো এখানে কি হয়েছিল? স্যার, মাঝরাতে একটা লোক গাড়ি নিয়ে ভেতরে ঢোকে এই স্ক্র্যাপইয়ার্ডে। গাড়ির ডিকি খোলে, সেখান থেকে একটা বড় ব্যাগ বার করে এখানে রাখে আর তারপর চলে যায়। তারপর কিছুক্ষণ পরে এই মেয়েটা এখানে আসে, ব্যাগটা নেয়, নিজের গাড়ির ডিকিতে রাখে, তারপর চলে যায়। গাড়ির নাম্বারটা মনে আছে? না স্যার, নাম্বার জানি না, অন্ধকার ছিল বলে দেখতে পাইনি। আর গাড়ির লোকটা, ওকে তো নিশ্চয়ই দেখেছো, তো বাইরে বেরিয়েছিল? না স্যার, মুখটাও দেখতে পাইনি। আচ্ছা ঠিক আছে, লোকটাকে তুমি ভালো করে দেখোনি, কিন্তু আর কিছু বলতে পারবে লোকটার ব্যাপারে? কিরকম দেখতে ছিল, মানে কতটা লম্বা ছিল, কি পরেছিল? হ্যাঁ স্যার, ওর হাইট এই 5 ফুট 6-7 ইঞ্চি মতন হবে স্যার। 5 ফুট 6-7 ইঞ্চি। আর কিছু? হ্যাঁ স্যার, আরও একটা ব্যাপার। আরে গৌরব বাবু। হ্যাঁ বলুন। কোথায় যাচ্ছেন? খুব ব্যস্ত মনে হচ্ছে। আগে আমার শাশুড়ি একটু অসুস্থ হয়ে পড়েছেন। ও মানে শ্বশুর বাড়ি যাচ্ছেন? আরে আমরাও তো আপনাকে শ্বশুর বাড়িতে নিয়ে যাব। বুঝতে পারলাম না। অমৃতাকে কে খুন করেছে সেটা আমরা জানতে পেরে গেছি। তাহলে আপনারা সবাই জানতে পেরে গেছেন যে এই খুনটা আমি করেছি? হ্যাঁ, এদের শেষ করে দাও। বেশি বাড়াবাড়ি করলে না এখানেই শেষ করে দেবো, বুঝলি? হয়ে গেল? বলো, কেন এসব করেছো তুমি? অমৃতা আমায় নিজের বসকে ব্ল্যাকমেল করতে গিয়েছিল। কোন ব্যাপার নিয়ে ব্ল্যাকমেল করছিল? আমার অ্যাম্বিশাস রিসার্চ প্রজেক্ট জনার, যাতে একটা বিশেষ টিম কাজ করছিল। আপনারা তো জানেন যে ওই বিখ্যাত বৈজ্ঞানিক রাঘব কুমার, যে গত বছর রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিলেন। এরপরে কি হলো বলো? ওনার একটা রিসার্চ রিপোর্ট আমি পেয়ে গিয়েছিলাম। সেটা আমি নিজের নামে এই এত বড় প্রজেক্টের বেস বানিয়েছিলাম। আর আর মীরাও এই প্রজেক্টে আমার সঙ্গে ছিল। আর এগুলো অমৃতা জানতে পেরে গিয়েছিল, তাই তো?
ও আমাকে ব্ল্যাকমেল করছিল, বলছিল যে ও যেটা চাইছিল সেটা যদি না পায় তাহলে ও সবাইকে বলে দেবে যে এই প্রজেক্টটা চুরি করা। আমি কি করে এটা মেনে নিতাম বলুন তো? আমি এত বছর ধরে যে সম্মানটা তৈরি করেছিলাম আর সব শেষ হয়ে যেত। আর যখন তোমার হাত থেকে পুরো ব্যাপারটা চলে গেল আর প্রতি মাসে টাকা দিতে দিতে তুমি হাঁপিয়ে উঠলে, তখন তুমি ভাবলে যে কেন না ওকে রাস্তা থেকে সরিয়ে দিই। ওর আর মীরার যে মধ্যেকার ঝগড়া ছিল সেটার সুযোগ আমি নিয়েছিলাম। মীরার অসুস্থতারও ভালো সুযোগ নিয়েছেন আপনি। আমি জানতাম যে ওর ব্ল্যাক আউটের রোগ আছে, কিন্তু আমি গুজব রটিয়ে দিই যে ও টেলিকাইনেটিক। বাহ! আর সেই জন্য তুমি কনফারেন্স রুমে লাইট ফেলেছিলে অমৃতার মাথায় ওই ইলেকট্রিশিয়ান আর ধ্রুবর সাহায্যে, আর ওই মুহূর্তে তুমি অমৃতাকে বাঁচিয়েও ছিলে। অমৃতা এত ভয় পেয়েছিল ওই দুর্ঘটনার পর, আমি পুরো অফিসে ওই কথাটা রটিয়ে দিয়েছিলাম যে মীরা নিজের মনে শক্তি দিয়ে যে কোনো নির্জীব বস্তুকে এক জায়গা থেকে অন্য জায়গায় সরিয়ে দিতে পারে। আর রাত্রে তুমি অমৃতার হোস্টেলে পৌঁছো ওকে মারবার জন্য। আমি জানতাম যে সিকিউরিটি গার্ডদের ডিউটি কখন কখন চেঞ্জ হয়। একদম সঠিক সময় ওই হোস্টেলে পৌঁছেছিলাম। যখনই ওই গার্ড ওখান থেকে চলে গেছিল, দেখলাম যে পূজা সেই সময়ই বেরোচ্ছে, আর আমি পিছন থেকে অমৃতার মাথায় আঘাত করি আর ও অজ্ঞান হয়ে গেল। তারপর আমি ওর শরীরে ক্ষত করেছিলাম বিভিন্ন অংশে, যাতে সবার মনে হয় যে ও সিলিং এর সাথে ধাক্কা খেয়ে পড়েছে। হ্যাঁ, ওর শরীরের কোথায় কোথায় আঘাত করতে হবে আগে থেকেই প্ল্যান করে রেখেছিলাম। তারপরে আমি ওর ঘাড় মোটকে দিয়েছিলাম আর ওকে ওখানেই মেরে দিয়েছিলাম। আর আমার এক ইশারায় সামনের বিল্ডিং থেকে আমার একটা লোক প্রজেক্টর দিয়ে ফুটেজ চালিয়েছিল, যাতে পূজার এটা মনে হয় যে অমৃতা সিলিং এ ধাক্কা খেয়ে পড়ে গেছে। এই জঘন্য প্ল্যানটা তো তুমি অনেক ভেবেচিন্তেই বানিয়েছিলে। এবার জেলের গড়াদের পিছনে পৌঁছতে থাকবে, ভাবতে থাকবে যে তুমি কোথায় লুকিয়েছিলে নিজের প্ল্যানের জন্য। ততক্ষণে তোমার ফাঁসির হুকুম তো হবেই হবে।